নতুন একটি পর্ব শুনতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের অপেক্ষা। আজ তার শেষ পর্ব। শীতকালের সকাল। মিতু মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে। শৈশবের চেনা ছাদটাকে আর চেনা যাচ্ছে না। ছাদের চারদিকে রেলিং হয়েছে। রেলিংয়ের ধার ঘেঁষে ফুলের টব। জামিলুর রহমান সাহেবের হঠাৎ করে গাছের নেশা হয়েছে। তিনি রোজই ফুলের টব কিনে আনছেন, বস্তা ভর্তি মাটি আনছেন, সার আনছেন, মহা উৎসাহে মাটি এবং সার মাখিয়ে মিক্সচার তৈরি করছেন। সেই মিক্সচার টবে ভরা হচ্ছে। তার ৩১টা টব আছে শুধুই গোলাপের। ফুটন্ত গোলাপের সংখ্যা ৪৭। জামিলুর রহমান রোজ সকালে এসে একবার করে গোলাপের সংখ্যা গুনেন। ব্যবসায়ী মানুষ বলেই হয়তো ৪৭কে মনে মনে ৫ দিয়ে গুণ করে ফেলেন। ২৩৫, অর্থাৎ ছাদের বাগানের গোলাপের বর্তমান বাজার দর ৫ টাকা করে পিস ধরলে ২৩৫ টাকা। তাকে তখন অত্যন্ত আনন্দিত দেখায়। তিনি যে শুধু ফুটন্ত গোলাপের হিসাব রাখেন তাই না, কতগুলি কুঁড়ি হয়েছে তারও হিসাব রাখেন। কুঁড়ির বর্তমান সংখ্যা ৬২। মিতুর এসব ভালো লাগে না। ছাদটা নষ্ট হয়ে গেল, এই ভেবে তার মন খারাপ হয়। আগের খোলামেলা মাঠ মাঠ ভাব নেই। চারদিকে রেলিং উঠায় ছাদের চরিত্র বদলে গেছে। এখন মনে হয় মিনি জেলখানা। মিতু একসময় ছাদের শেষ প্রান্তে পা ঝুলিয়ে বসে থাকত। সেটা আর হবে না। তাছাড়া ছাদে উঠলেই একা হয়ে যাবার যে ব্যাপার ছিল, তা এখন ঘটছে না। জামিলুর রহমান সাহেবকে সকাল বিকাল দুবেলাই ছাদে পাওয়া যাচ্ছে। মিতুর আশঙ্কা, তার বাবার উৎসাহ যেভাবে বাড়ছে তাতে কিছুদিন পর দেখা যাবে তিনি দিনরাত ছাদেই পড়ে আছেন। মানুষ অদ্ভুত প্রাণী, কখন কোন নেশা ধরে যায় বলা কঠিন। শীতের এই সকালে জামিলুর রহমানকে একটা গেঞ্জি গায়ে দেখা যাচ্ছে। তার নাক মুখ রুমাল দিয়ে বাঁধা। তিনি গোলাপের গাছে ইনসেকটিসাইড স্প্রে করেছেন। গোলাপের গাছে কীট পতঙ্গের সংক্রমণ দ্রুত হয়। সুন্দরের প্রতি যে শুধু মানুষের আকর্ষণ তা না, কীট পতঙ্গেরও তীব্র আকর্ষণ। মিতু বাবার দিকে এগিয়ে গেল। জামিলুর রহমান স্প্রে করা বন্ধ করে বললেন, কাছে আসিস না মা, দূরে থাক, তীব্র বিষ। মিতু দাঁড়িয়ে গেল। জামিলুর রহমান বললেন, মিতু, তুই একটু নিচে যা, তোর মা ডাকছে, আমার জন্য ১ কাপ চা পাঠিয়ে দিস। মিতুর নিচে যেতে ইচ্ছা করছে না, কারণ আজ তাকে দেখতে লোক এসেছে। মিতু চায়ের ট্রে নিয়ে যাবে এবং ১ কাপ করে সবাইকে চা তুলে দেবে। ছেলে নিজেও এসেছে। মিতুর রাগে শরীর জ্বলছে। ছেলেটার কি লজ্জা বলেও কিছু নেই? বাড়ি বাড়ি মেয়ে দেখে বেড়াচ্ছে। এর আগেও নিশ্চয় সে অন্য সব মেয়েদের বাসায় গিয়েছে, মেয়ের হাতে বানানো চা খেয়েছে, গল্পগুজব করেছে। মিতুকে দেখার পরেও আরও অনেকের বাড়িতে যাবে। তারপর বাছাই প্রক্রিয়া শুরু হবে। এই মেয়েটা ফর্সা, তবে একটু খাটো। ওই মেয়েটা লম্বা আছে, তবে শ্যামলা। মগবাজারের মেয়েটার সবই ভালো ছিল, শুধু একটা দাঁত ভাঙা। ঝিকাতলার মেয়েটার চুল লালচে। লালচে চুলের মেয়ের স্বভাব চরিত্র ভালো হয় না। জামিলুর রহমান বললেন, দাঁড়িয়ে আছিস কেন মা, নিচে যা। মিতু বলল, ওরা কি এসে গেছে? জামিলুর রহমান বললেন, জানি না, ৯টার মধ্যে তো আসার কথা। তুমি যাবে না? হুম, আমার যাওয়ার দরকার নেই। তোর মেজো খালা আছে, সে একাই ১০০। ছেলে কি করে তুমি কি জানো? পেট্রোবাংলায় কাজ করে, ইঞ্জিনিয়ার। স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছে। তোর মেজো খালা বলছিল ছেলে খুব সুন্দর। তাহলে তো ভালোই। যেসব ছেলে খুব সুন্দর তারা আবার রূপবতী মেয়ে পছন্দ করে না। সুন্দরী মেয়েদের তারা নিজেদের রাইভাল মনে করে। কাজেই আমার ক্ষীণ সম্ভাবনা আছে। জামিলুর রহমান বিস্মিত হয়ে বললেন, তুই কি অসুন্দর নাকি? তোর মতো সুন্দরী মেয়ে বাংলাদেশে কটা আছে? মিতু হাসতে হাসতে নিচে নামল। ছেলের নাম জুবায়ের। দেখতে সুন্দর, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতোই সুন্দর। কথাবার্তাও ভালো, রসবোধ আছে, মজা করে কথা বলতে পারে। একসময় হাসতে হাসতে বলল, আমার এক বন্ধু আছে ওরসালাইন টাইপ। মিতু বলল, ওরসালাইন টাইপ মানে? দেখেই মনে হয় পেটের অবস্থা এরকম যে ওরসালাইন খেয়ে ঘর থেকে বের হয়েছে, ফিরে গিয়ে আবারও খাবে। মিতু হেসে ফেলল। ভদ্রলোক বললেন, চাটা খুব ভালো হয়েছে, আমি কি আরেক কাপ চা পেতে পারি? মিতু পট থেকে চা ঢালল। সে নিজের জন্যেও চা নিল। ভদ্রলোক বললেন, আপনার অনার্স পরীক্ষা কেমন হচ্ছে? বেশি সুবিধার হচ্ছে না। ভদ্রলোক খুবই গম্ভীর গলায় বললেন, ফেল করবেন?
মিতু আবারও হেসে ফেলল। মেয়ে দেখতে আসা লোকজন চাটা শেষ হবার পর হঠাৎ উঠে দাঁড়ায়, চলে যাবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। মুরব্বীদের একজন গলা নিচু করে ষড়যন্ত্র করছেন এমন ভঙ্গিতে বলেন, ভাই সাহেব, পরে যোগাযোগ করব, আপনাদের মেয়ে মাশাল্লাহ ভালো। এদের বেলা সেরকম হলো না। তারা যাবার আগে মিতুর মেজো খালাকে বললেন, মেয়ে তাদের খুবই পছন্দ হয়েছে। আগামী শুক্রবার খুব ভালো দিন, ওই দিন পাঞ্চেনি করতে চান। বিয়ে অনার্স পরীক্ষা শেষ হবার পর হবে। তাদের কোনো দাবি দেওয়া নেই, শুধু মেয়ের বাইরে যাবার টিকিটটা যদি করে দেন তাহলে ভালো হয়, আর না দিলেও ক্ষতি নেই। মিতুর মেজো খালা বললেন, টিকিট আমরা করে দিব, কোনো সমস্যা নেই। শুক্রবারের পাঞ্চেনির তারিখটা তাহলে ফাইনাল করে দিন, আমাদের আত্মীয় স্বজনদের খবর দিতে হবে। এখনই দিতে হবে? বিয়ে শাদির ব্যাপারটা এমন যে যত দেরি হবে তত প্যাচ লেগে যাবে, কি দরকার? মিতুর মেজো খালা বললেন, পাঞ্চেনি শুক্রবার করতে চান করুন, আমাদের কোনো আপত্তি নেই। ফাতেমা আয়োজন করে কাঁদতে বসলেন। মেজো খালা মিষ্টি কেনার জন্য লোক পাঠালেন। তিনি টেলিফোন করে সবাইকে খবর দিতে লাগলেন। বললে বিশ্বাস করবেন না, মিতুর কি ভাগ্য! প্রথম যারা দেখতে এসেছে তারাই পছন্দ করে ফেলেছে। এরকম তো কখনো হয় না। তাছাড়া বললে বিশ্বাস করবেন না, মিতু কোনো রকম সাজগোজ করেনি, কোনো মেকআপ না, কিচ্ছু না। শাড়ি যেটা পরেছিল সেটাও খুব সিম্পল শাড়ি, সুতি শাড়ি, হালকা সবুজ জমিনের উপর সামান্য কাজ। বিয়ে ঠিক হয়ে যাওয়ায় মিতুকেও খুব আনন্দিত মনে হলো। এই উপলক্ষে আনা মিষ্টি সে দুটা খেয়ে ফেলল, একটা সাদা মিষ্টি আর একটা কালো মিষ্টি। মিষ্টি খেতে খেতে হাসি মুখে বলল, আমার বিয়েটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই জন্য সাদা কালো মিষ্টি খেলাম। মেজো খালা বিস্মিত হয়ে বললেন, তোর বিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে? বর ফর্সা, আমি কালো, এই জন্যই বিয়েটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তোরা তো আশ্চর্য মেয়ে, এখনো বিয়ে হয়নি বর ডেকে যাচ্ছিস। আমরা হচ্ছি এই যুগের স্মার্ট মেয়ে, আমাদের মুখে কোনো লাগাম নেই, যা ইচ্ছে বলতে পারি। রকিব যদি টেলিফোন করে কথাবার্তা একটু সাবধানে বলবি, বিয়েটা হয়ে যাক তারপর যা ইচ্ছে বলবি। টেলিফোন করবে নাকি? টেলিফোন করবেই, কথাবার্তা যা বলবি সাবধানে বলবি, রেখে ঢেকে বলবি, পাঞ্চেনির পরেও বিয়ে ভাঙে। মিতু তার ঘরে পড়ছে সুন্দর একটা উপন্যাস, টমাস হার্ডির টেস অফ ডিউবারভিলস। পরীক্ষার জন্য পড়া বললেই ব্যাকরণ বইয়ের মতো লাগছে, অথচ টেসের চরিত্র লেখককে সুন্দর করেই না তুলে এনেছেন। এই সুন্দরই কাজ হবে না, এই সুন্দরকে চালুনি দিয়ে ছাঁকতে হবে, মাইক্রোস্কোপের নিচে ফেলতে হবে। চরিত্র চিত্রণে লেখক কে কি ভুল করেছেন তা বের করতে হবে। লেখকের মানুষকন্যা কি সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠতে পেরেছে? লেখক কি নিরপেক্ষ দৃষ্টিতে চরিত্রটি দেখেছেন, না তার প্রতি পক্ষপাতিত্ব করেছেন? লেখকের উদ্দেশ্য কি ছিল? নিছক গল্প বলা, নাকি গল্প বলার ফাঁকে ফাঁকে তিনি লেখকের সামাজিক দায়িত্বও পালন করেছেন? অফ অল দি গ্রেট ইংলিশ নভেলিস্টস, নো ওয়ান রাইটস মোর এলোকুয়েন্টলি অফ ট্র্যাজিক ডেস্টিনি দ্যান হার্ডস। ব্যাখ্যা করো। আচ্ছা, হার্ডি যদি টেসকে শান্ত, ভদ্র এবং বিনয়ী একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতেন তাহলে কেমন হতো? উপন্যাস হিসেবে সেটা দাঁড়াতো না, তবে মেয়েটার জীবন তো সুন্দর হতো। মিতু বই বন্ধ করে শুয়ে পড়ল। মাথার কাছে ছোট্ট জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছে, পিঙ্গল আকাশ, কোনো মেঘ নেই। এই পিঙ্গল আকাশে যদি সাদা মেঘের বিশাল একটা স্তূপ থাকতো তাহলে সুন্দর দেখাতো। মিতু চোখ বন্ধ করে ফেলল। পিঙ্গল আকাশ দেখতে ইচ্ছা করছে না, বরং চোখ বন্ধ করে অন্য বিষয় নিয়ে ভাবা যাক। বিয়ে নামক ইনস্টিটিউশনটা নিয়ে ভাবা যাক। বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবতে কুৎসিত লাগছে। সম্পূর্ণ অচেনা একটি মেয়ে এবং একটা ছেলে, দুজনকে দু প্রান্ত থেকে এনে বলা হলো, এখন থেকে তোমরা একসঙ্গে থাকবে। তারা দুজন প্রথমবারের মতো একসঙ্গে ঘুমোতে গেল। প্রশস্ত খাট, ফুল তোলা চাদরে কিছু ফুল, খাটটা সাজানো হয়েছে জরির মালায়। ছেলেটা মেয়েটার গায়ে হাত রাখবে, মেয়েটার লজ্জা এবং ভয়ে চুপ করে থাকবে, আতঙ্ক নিয়ে অপেক্ষা করবে তারপর কি হয়। আফা, ও আফা। মজিদের মা দরজা ধরে দাঁড়িয়ে আছে, তার মুখ ভর্তি হাসি, পান খাওয়া লাল দাঁত সবকটা বের হয়ে আছে। ও আফা, টেলিফোন। কার টেলিফোন? নতুন দুলা ভাই, হি 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 হি। হি 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 করতে হবে না, নিচে যাও, আমি আসছি। মিতু টেলিফোন হাতে নিয়ে খুব সহজ ভঙ্গিতে বলল, আপনি কেমন আছেন? জুবাইর একটু ইতস্তত ভঙ্গিতে বলল, ভালো,
তুমি কেমন আছো? তুমি করে বললাম, আশা করি কিছু মনে করছো না। জি না, মনে করছি না। টেলিফোন পেয়ে বিরক্ত হচ্ছ না তো? বিরক্ত হচ্ছি না। আমি আবার খুব ভয় ভয় টেলিফোন করলাম। ভয় ভয় কেন? তুমি আবার কি মনে করো? আমি কিছু মনে করছি না। তোমার পরীক্ষা তো এখন চলছে, তাই না? জি। মাঝে গ্যাপ আছে না? আছে। কাল পরশু এই 2 দিন পরীক্ষা নেই। আপনি কি আমাকে বাইরে লাঞ্চের দাওয়াত করতে চাচ্ছেন? আশ্চর্য! তুমি বুঝলে কি করে? আমার ইএসপি ক্ষমতা আছে। আমি মানুষের মনের কথা প্রায়ই ধরতে পারি। তোমাকে বিয়ে করা তো তাহলে খুবই বিপজ্জনক। কিছুটা বিপজ্জনক তো বটেই। তুমি এমনভাবে কথা বলছো কেন, যেন সত্যি সত্যি তোমার ইএসপি ক্ষমতা আছে? আসলেই আছে। প্রমাণ দেব? আপনি এই মুহূর্তে সাদা একটা প্যান্ট পরে আছেন। ক্রিকেট খেলোয়াড়রা যেরকম সাদা প্যান্ট পরে, সেরকম সাদা প্যান্ট। হয়েছে? হ্যাঁ, হয়েছে। মাই গড! তুমি তো সত্যি সত্যি আমাকে ঘাবড়ে দিচ্ছ। মিতু শোনো, আজ তো তোমার পরীক্ষা নেই। জি না, নেই। আজকে আমার সঙ্গে বাইরে খেতে চলো। খেতে খেতে তোমার ইএসপি পাওয়ার নিয়ে গল্প করব। জি আচ্ছা। তোমার পড়ার ক্ষতি হবে না তো? একটু হবে। কি আর করা। অবশ্য আমার এখন পড়তেও ভালো লাগছে না। তাহলে কাপড় পরে তৈরি হয়ে থাকো, আমি এসে নিয়ে যাব। জি আচ্ছা। তোমার গলার স্বরটা এরকম লাগছে কেন? কিরকম লাগছে? বিষাদময় লাগছে। ইংরেজিতে যাকে বলে প্লেইনটিভ ভয়েস। তোমার কি মন খারাপ? জি, মন খারাপ। বেশ খারাপ। কারণটা কি জানতে পারি? অবশ্য বলতে যদি তোমার কোনো আপত্তি না থাকে। না, আমার কোনো আপত্তি নেই। আপত্তি কেন থাকবে? আমার এক ফুফাতো ভাই আছে। সেও অনার্স পরীক্ষা দিচ্ছিল। আজই খবর পেয়েছি একটা পরীক্ষা দিয়ে সে আর পরীক্ষা দিচ্ছে না। মনটা খুব খারাপ হয়েছে। পরীক্ষা দিচ্ছে না কেন? জানি না। অনেকদিন ওর সঙ্গে যোগাযোগ নেই। টেলিফোনে খোঁজ নেওয়া যায় না? ওদের টেলিফোন নেই। তাহলে একটা কাজ করা যেতে পারে। দুপুরে লাঞ্চের পর ওদের বাসায় গিয়ে আমরা খোঁজ নিতে পারি। আমার সঙ্গে গাড়ি থাকবে। ট্রান্সপোর্ট কোনো সমস্যা হবে না। আর তুমি যদি মনে করো তুমি একা যাবে, তাহলে গাড়িটা আজ সারাদিনের জন্য তুমি রেখে দিতে পারো। না, তার দরকার নেই। আমি আসলে জানতেও চাচ্ছি না। যা হবার হবে। তোমার ফুফাতো ভাই ছাত্র কেমন? ও খুব ভালো ছাত্র। এসএসসি এইচএসসি দুটাতেই স্ট্যান্ড করেছে। ওর নামটা তুমি কি বলেছিলে? আমি ভুলে গেছি। নাম আপনাকে বলিনি। ওর নাম ইমন। তাকে কি তুমি খুব পছন্দ করো? হ্যাঁ, করি। তবে ও রোবট টাইপের তো, কারো পছন্দ অপছন্দের ধার ধারে না। পছন্দ করলেও ক্ষতি নেই, না করলেও ক্ষতি নেই। শোনো মিতু, আমি কোন টাইপের মানুষ বলে তোমার মনে হয়? বললে তো আপনি আবার রাগ করবেন। না, মোটেই রাগ করব না। তবে তুমি এই যে আপনি আপনি করে কথা বলছো, এতেই রাগ করছি। সামান্য হলেও রাগ করছি। তুমি কি দয়া করে আমাকে তুমি করে বলবে? আপনি বললে বলবো। আমি বলছি। বলছো যখন, তখন অবশ্যই তুমি করে বলবো। এখন বলো, আমি কোন টাইপের মানুষ? তুমি গায়ে পড়া ধরনের মানুষ। একদল পুরুষ আছে যারা মেয়েদের সঙ্গে কথা বলতে খুব পছন্দ করে। তুমি সেই টাইপ মানুষ। ও, রাগ করলে? না, রাগ করিনি। মিতু হাসল। জুবায়ের বলল, হাসছো কেন? মিতু বলল, আমার কথা শুনে তুমি খুব হকচকিয়ে গেছো, এই জন্য হাসছি। ও আচ্ছা। আরেকটা মজার ব্যাপার কি জানো? তোমার সঙ্গে শেষ পর্যন্ত কিন্তু আমার বিয়ে হবে না। কেন? কেন ঠিক জানি না। আমার সিক্স সেন্স তাই বলছে। তোমার বিয়েটা কার সঙ্গে হবে? ওই যে ইমন নাকি কি যেন নাম, তার সঙ্গে? বাহ, তোমার সিক্স সেন্সও তো খুব ভালো। মিতু খিলখিল করে হাসছে। সে শুনল ওপাশে টেলিফোন রিসিভার নামিয়ে রাখা হয়েছে। তারপরেও সে হাসছে। কেন জানি তার খুব মজা লাগছে। তার সিক্স সেন্স বলছে ভদ্রলোক তাকে নিয়ে লাঞ্চে যাবার উৎসাহ এখন আর পাচ্ছেন না। তিনি এখন মিতু নামক মেয়ের ব্যাপারে খোঁজ খবর শুরু করবেন এবং শুক্রবারের পান চিনির উৎসব বাতিল হয়ে যাবে। অনেক দিন পর সুরেয়াকে খুব আনন্দিত মনে হচ্ছে। তিনি পান খেয়েছেন।
পান খাবার কারণে ঠোঁট লাল হয়ে আছে, মুখ হাসি হাসি, চোখ জল করছে। চাপা আনন্দের কোনো ঘটনা ঘটলেই মানুষের চোখ এরকম জ্বলে। সুরাইয়ার আনন্দের কারণ হচ্ছে পুরনো ভাড়া বাড়িটা পাওয়া গেছে। আগের বাড়িওয়ালা যথেষ্ট ভদ্রতা করেছেন, লোক পাঠিয়ে খবর দিয়েছেন। ভাড়া বেশি, আগে যে ভাড়া ছিল তার দ্বিগুণেরও বেশি। তবুও সুরাইয়ার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে ভাড়া সস্তা। বড় টানা বারান্দার খোলামেলা বাড়ি আজকাল পাওয়াই যায় না। সবাই বড় বাড়িগুলোকে খুপড়ি খুপড়ি বানিয়ে ফেলছে। শান্তিমতো নিঃশ্বাস নিতে হলেও খানিকটা খোলা জায়গার দরকার। এই ব্যাপারটা শহরবন্দি মানুষ ভুলে যেতে বসেছে। সুরাইয়া ঠিক করেছেন বাড়িটাকে তিনি ঠিক আগের মতো করে সাজাবেন। বারান্দায় ফুলের টব থাকবে, একটা বেতের চেয়ার কিনতে হবে, চেয়ারের গদিটা হবে সবুজ রঙের, চেয়ারের সামনে ছোট্ট একটা টেবিল থাকবে। ইমনের বাবা অফিস থেকে ফিরে যেরকম চেয়ারে বসতো, অবিকল সেরকম চেয়ার। যে কাঠের টেবিলে চা রাখা হতো সেরকম একটা কাঠের টেবিল। শোবার ঘরের খাট এবং ড্রেসিং টেবিলটা এখনও আছে। খাটটা বেঁধে ছেঁধে ভাইজানের বাড়ির স্টোর রুমে রাখা হয়েছে, সেখান থেকে উদ্ধার করতে হবে। দেয়ালে যেসব ছবি টানানো ছিল তার সব কটাই আছে। তিনি খবরের কাগজে মুড়ে ট্রাঙ্কে রেখে দিয়েছিলেন। ছবিগুলো বের করে দেয়ালে লাগাতে হবে। নীল রঙের একটা প্লাস্টিকের বালতি কিনতে হবে। বালতিটা থাকবে বারান্দা থেকে উঠানে নামার সিঁড়ির গোড়ায়। বালতির কাছে একজোড়া স্পঞ্জের স্যান্ডেল রাখতে হবে। ইমনের বাবা অফিস থেকে ফিরেই স্পঞ্জের স্যান্ডেল পরে পায়ে পানি ঢালত। বাসনকোসনগুলিও আগের মতো কিনতে পারলে হতো। কি বাসনকোসন ছিল সুরাইয়ার মনে আছে। চীনামাটির থালাগুলি ছিল নীল বর্ডার দেয়া। আজকাল কি এরকম থালা পাওয়া যায়? খুঁজতে হবে। খুঁজলে পাওয়া যায় না এমন জিনিস ঢাকা শহরে নেই। পর্দা কিনতে হবে। দরজা জানালায় হালকা গোলাপি এক রঙা পর্দা ছিল। ভাগ্যিস ডিজাইনওয়ালা পর্দা ছিল না। থাকলে ডিজাইন মিলিয়ে পর্দা পাওয়া কঠিন হতো। সুরাইয়া ঠিক করলেন মুন্নিকে নিয়ে বের হবেন। সারাদিন ঘুরে ঘুরে জিনিসপত্র কিনবেন। ইমনকে নিয়ে বের হতে পারলে খুব ভালো হতো, কিন্তু ইমন তার সঙ্গে যাবে না। আজ সুরাইয়ার ভাগ্যটা অসম্ভব ভালো। মুন্নিকে নিয়ে বের হবার কথা ভাবতে ভাবতেই মুন্নি চলে এলো। মুন্নি হাসি হাসি মুখে বলল, খালা কেমন আছেন? সুরাইয়া আনন্দিত গলায় বললেন, ভালো আছি মা। তুমি কি আমার সঙ্গে একটু বের হতে পারবে? অবশ্যই পারবো। নতুন বাসায় যাচ্ছি মা। আগে ইমনের বাবাকে নিয়ে যে বাড়িতে থাকতাম সে বাড়িতে কয়েকটা জিনিস কিনবো। একটু হয়তো দেরি হবে। হোক দেরি, আমি থাকবো আপনার সঙ্গে। এবং আপনারা যখন নতুন বাড়িতে যাবেন আমিও আপনাদের সঙ্গে চলে যাব। আপনাদের নিশ্চয়ই ঝি লাগবে, লাগবে না? ছি মা, তোমার যে কি কথা! খালা, আমি কিন্তু ঠাট্টা করছি না। আমি এ বাড়িতে থাকতে পারছি না। আপনি যদি আমাকে না নেন, আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। তুমি থাকবে আমার সঙ্গে, কোনো সমস্যা নেই। আপনার ছেলে থাকতে দেবে তো? আমি তাকে খুবই ভয় পাই। তার তাকানোর মধ্যে হেডমাস্টার ভাব আছে। মা, এটা হলো ওদের বংশের ধারা। ইমনের বাবাও এরকম করে তাকাতো। আপনার ভয় করতো না? প্রথম প্রথম করতো। মা, তুমি যাও, কাপড়টা বদলে আসো। চলো আমরা বের হই। এই কাপড়েই বের হব। আপনার কি ধারণা আমার আলনা ভর্তি শাড়ি? আমার 3টা মোটে শাড়ি, তার মধ্যে একটা শাড়ি জাকাতে, বহরে খাটো বলে পরতে পারি না। মা, তোমাকে আজ আমি একটা শাড়ি কিনে দেব। থ্যাংক ইউ খালা। আমাকে কেউ কিছু দিতে চাইলে আমি কখনো না বলি না। আমি প্রায় ফকিরনি হয়ে গেছি। কিছুদিন পর মনে হয় ভিক্ষা চাইতে শুরু করব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবো, আমাকে একটা শাড়ি দেবেন প্লিজ। কি যে অদ্ভুত কথা তুমি বলো, শুনে দুঃখও লাগে আবার হাসিও লাগে। সুরাইয়া হাসছেন। মেয়েটার সঙ্গে কথা বলতে তার সবসময় ভালো লাগে। আজ অন্য দিনের চেয়েও বেশি ভালো লাগছে। মেয়েটাকে কেমন জানি খানিকটা ফর্সাও লাগছে। এর কারণ কি? মুন্নি বলল, আচ্ছা খালা, একটা কথা জিজ্ঞেস করি। আপনার ছেলে কি অনার্স পরীক্ষা ড্রপ করেছে? তুমি যে কি বলো মা, ও পরীক্ষা ড্রপ করার ছেলে? পৃথিবী একদিকে আর তার পরীক্ষা একদিকে। খালা, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। আমার মনে হয় তিনি অনার্স পরীক্ষা দিচ্ছেন না। ও বাসাতেই আছে, দাঁড়াও জিজ্ঞেস করি। আজ থাক খালা, আরেকদিন জিজ্ঞেস করবেন। সুরাইয়া ছেলের ঘরের দিকে রওনা হলেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আগে রাতের বেলাতেই সে শুধু দরজা বন্ধ করে রাখত, এখন দিনের বেলাতেও দরজা বন্ধ করে রাখে। সুরাইয়া দরজা ধাক্কা দিতেই ইমন দরজা খুলে দিল। বিরক্ত মুখে বলল, কি চাও? সুরাইয়া হতভম্ব গলায় বললেন, কি চাও মানে?
মার সঙ্গে কেউ এভাবে কথা বলে? ইমন বলল, আমার প্রচণ্ড মাথা ধরেছে মা, কথা বলতে পারবো না। তুমি কি জন্য এসেছো বলো। মুন্নি বলছিল তুই নাকি অনার্স পরীক্ষা ড্রপ দিয়েছিস, সত্যি? হ্যাঁ সত্যি। আমার সঙ্গে ঠাট্টা করিস না, সত্যি কথা বল। মা, আমি কারোর সঙ্গেই ঠাট্টা করি না, সত্যি কথাই বলছি, আমি পরীক্ষা ড্রপ দিয়েছি। কেন? পরীক্ষা দিলে ফেল করতাম সেই জন্য। ফেল করবি মানে? তুই কি ফেল করার ছেলে? ইমন জবাব দিল না। সুরাইয়া কাঁদো কাঁদো গলায় বললেন, তুই এসব কি বলছিস? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ইমন বলল, আমি সুপ্রভার মতো হয়ে গেছি মা, ফেলটুস ছাত্র হয়ে গেছি। তোমার কথা তো শেষ হয়েছে, এখন দরজাটা বন্ধ করি। ইমন দরজা বন্ধ করে দিল। সুরাইয়া আহত গলায় ডাকলেন, ইমন, ও ইমন। ইমন দরজা খুলল না। সুরাইয়ার পা কাঁপছে, চোখে পানি আসছে, অন্যরকম ভয়ে শরীর যেন ছোট হয়ে আসছে। ইমন কোনো কাণ্ড করে বসবে না তো, সুপ্রভা যেমন করেছিল? না, তিনি ইমনের উপর রাগ করবেন না, তাকে ধমক দেবেন না, কোনো কড়া কথা বলবেন না, তার সঙ্গে সহজ স্বাভাবিক আচরণ করবেন। পরীক্ষার প্রসঙ্গ আর তুলবেনই না। তাকে যা বলার ইমনের বাবা এসে বলবেন। ছেলেরা মার চেয়ে বাবাকে বেশি মানে। মানুষটার ফিরে আসার সময় যে হয়ে এসেছে তা সুরাইয়া বুঝতে পারছেন। কষ্টের পর সুখ আসে। অনেকগুলি কষ্ট তিনি পার করেছেন, এখন সুখ আসার সময়। আগের বাড়িটা তিনি গুছিয়ে বসার পরই সেই আশ্চর্য ঘটনাটা ঘটবে। দরজার কড়া নড়বে। না, কড়া না, কলিং বেল বাজবে। একবার, দুবার, তিনবার, থেমে থেমে বেজেই যাবে। তিনি ভাববেন ভিখিরি। ক্লান্তিহীন কলিং বেল একমাত্র ভিখিরিরাই বাজায়। তিনি নিতান্ত বিরক্ত হয়ে দরজা খুলবেন। ভিখিরি না, মানুষটা দাঁড়িয়ে আছে। তাকে দেখেই মানুষটা কেমন কোমল গলায় বলবে, ঘুমিয়ে পড়েছিলে? তিনি বলবেন, না। মানুষটা ঘরে ঢুকতে ঢুকতে বলবে, ইমন কি ঘুমিয়ে পড়েছে? না, জেগে আছে। তুমি এসেছো, ভালোই হয়েছে। ইমনকে শাসন করতে হবে। ও কিরকম যেন হয়ে গেছে, পরীক্ষা দিচ্ছে না। দিন রাত দরজা বন্ধ করে বসে থাকে। সিগারেটও ধরেছে, প্রায় তার ঘরে সিগারেটের গন্ধ পাই। বলো কি? আমি খুব চিন্তার ভিতর ছিলাম, তুমি এসেছো, এখন আর চিন্তা করছি না। সারা জীবন অনেক চিন্তা ভাবনা করেছি, এখন যা চিন্তা করার তুমিই করবে। আমি রেস্ট নেব, খাবো দাবো, ঘুমাবো, সিনেমা দেখব। কতদিন হলে গিয়ে সিনেমা দেখা হয় না, তুমি আমাকে নিয়ে যাবে। তিনি চিন্তিত গলায় বলবেন, এখন সে কি আর আমার কথা শুনবে? একটা বয়সের পর ছেলেরা বাবা মা কারোর কথাই শুনতে চায় না, শুধু স্ত্রীর কথা শোনে। ওকে বিয়ে দিতে হবে। সুরাইয়া আনন্দিত গলায় বলবেন, কি যে মজার কথা তুমি বলো, ইমনের বিয়ে দিয়েছি তো। সে কি, কবে বিয়ে হলো? আজই হয়েছে, আজ বাসর হচ্ছে। আমাদের শোবার ঘরটা ওদের ছেড়ে দিয়েছি। মানুষটা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলবে, ভালো করেছ, বৌমাকে ডাকো, একটু দেখি। সর্বনাশ, ওদের এখন ডাকতে পারবো না, সকালে দেখবে। তুমি বরং তোমার এই বেতের চেয়ারটায় বসো, চা খাবে? বেতের চেয়ারটা এখনো আছে? আশ্চর্য, কতদিনের কথা। আচ্ছা সুরাইয়া, তুমি তো আমাকে দেখে একটুও অবাক হওনি। তুমি কি জানতে আজ আমি আসব? জানতাম। বালতির পাশে স্পঞ্জের স্যান্ডেল আছে, পা ধুয়ে বসো তো, আমি চা নিয়ে আসছি। ইমন দরজা খুলে বের হয়ে এলো। সে বাইরে কোথাও যাচ্ছে, শার্ট প্যান্ট পরেছে। সুরাইয়া বললেন, কোথায় যাচ্ছিস? ইমন বলল, কোথাও না। সুরাইয়া সহজ গলায় বললেন, ইমন শোন, পরীক্ষা দিচ্ছিস না এই নিয়ে মন খারাপ করবি না, সামনের বছর দিলেই হবে। আমি মন খারাপ করছি না। তোর কি ফিরতে দেরি হবে? ফিরতে দেরি হলে চাবি নিয়ে যা, আমি মুন্নিকে নিয়ে বের হচ্ছি, কখন ফিরবো ঠিক নেই। আচ্ছা। আমি কিছু কেনাকাটা করব। আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িটা পাওয়া গেছে, বুঝলি মন। বাড়িটা আমি ঠিক আগের মতো করে সাজাবো। তোর বাবা এসে যেন দেখতে পান কিছু বদলায়নি, সব আগের মতো আছে। তুই তোর বড় মামার বাসা থেকে খাটটা এনে দিবি। এখনই এনে দিতে হবে? এখন না আনলেও হবে, নতুন বাসায় যেদিন যাব সেদিন এনে দিলেও হবে। যখন বলবি এনে দিব। তুই যাচ্ছিস কোথায়? বললাম তো কোথাও না। ইমন হন করে বের হয়ে গেল, চাবি না নিয়েই গেল। সুরাইয়া চাবি সঙ্গে নেবার ব্যাপারটা আবারও মনে করিয়ে দেবার সাহস সঞ্চয় করে উঠতে পারলেন না। আশ্চর্যের ব্যাপার,
যতই দিন যাচ্ছে তিনি ছেলেকে ততই ভয় পেতে শুরু করেছেন। বাসার গেটের কাছে মুন্নি দাঁড়িয়ে আছে। ইমনকে দেখে সে হঠাৎ বলল, ইমন ভাইয়া, ভালো আছেন? ইমন থমকে দাঁড়িয়ে গেল। মুন্নির মনে হলো এক্ষুনি সে তার দিকে ভুরু কুঁচকে তাকাবে এবং প্রশ্নের জবাব না দিয়ে বের হয়ে যাবে। মুন্নিকে অবাক করে দিয়ে ইমন বলল, আমি ভালো আছি। ইমন বলল, আপনাকে আমি প্রায় দেখি। কলাবাগান বাস স্ট্যান্ডে শিশু পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে আছেন। ওখানে যাবেন না। কেন? ওই পার্কে একটা পাগল থাকে, ছুরি নিয়ে মানুষকে তাড়া করে, দুজনকে জখম করেছে, পত্রিকায় উঠেছে। আমি জানি, পাগলটার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনার ভয় লাগে না? না। আপনাকে আটকে রাখলাম, কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। ইমন শিশু পার্কের দিকে হাঁটা শুরু করলো। পার্কের বেঞ্চিতে কোনো কারণ ছাড়া চুপচাপ বসে থাকতে তার ভালোই লাগে। ঘণ্টাখানেক চুপচাপ বসে থাকার পর তার নিজেকে গাছের মতো মনে হতে থাকে, যেন সে একসময় মানুষ ছিল, এখন গাছ হয়ে যাচ্ছে। তার শিকড় চলে যাচ্ছে মাটির গভীরে, শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে আকাশে। যখন বৃষ্টি আসবে সে বৃষ্টির পানিতে স্নান করবে, যখন জ্যোৎস্না নামবে সে তার সারা গায়ে জ্যোৎস্না মাখবে। আহ, বৃক্ষের জীবন তো আসলেই আনন্দময়। ফাঁসি, যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ড কিছুই হলো না। শোভনকে আজ জাজ সাহেব বেকসুর খালাস করে দিলেন। 4 জন সাক্ষীর মধ্যে 2 জনই আসেনি, বাকি 2 জন উল্টাপাল্টা কথা বলে সব এলোমেলো করে দিয়েছে। পুলিশের মামলা সাজানোও দেখা গেল অত্যন্ত দুর্বল, যথাসময়ে আলামতও হাজির হলো না। জাজ সাহেব বিরক্ত মুখে রায় লিখলেন, তার চেয়েও বিরক্ত মুখে পড়লেন। শোভনও জাজ সাহেবের মতোই বিরক্ত মুখে বের হয়ে এলো। ইমন তাকে নিতে এসেছে, আর কাউকে দেখা যাচ্ছে না। শোভন হাই তুলতে তুলতে বলল, আর কেউ আসেনি? ইমন বলল, না। আজ যে রায় হবে ওরা জানে? জানে। ফুলের মালা এনেছিস? ইমন কিছু বলল না। শোভন সিগারেট ধরাতে ধরাতে বলল, ফুলের মালা গলায় দিয়ে বের হতে পারলে ভালো হতো, নেতা নেতা ভাব চলে আসতো। তোর কাছে টাকা আছে? সামান্য আছে। সামান্যটা কত? রেস্টুরেন্টে বসে চা সিঙ্গারা খাওয়া যাবে? চল, চা সিঙ্গারা খাই। ফ্রি ম্যান হয়ে চা সিঙ্গারা খাওয়ার আনন্দ মারাত্মক হবার কথা। চলো যাই। তুই এমন মুখ শুকনো করে রেখেছিস কেন? আমাকে ছেড়ে দিয়েছে বলে কি মন খারাপ? ফাঁসি হলে ভালো লাগতো? ইমন হাসল। শোভন বলল, খুব ভালো করে গোসল করতে হবে, গরম পানি ঢেলে হেভি গোসল। কিছু জামা কাপড় দরকার। চা খেয়ে নাপিতের দোকানে চুল কাটাবো, মাথা কামিয়ে কোজাক হয়ে যাব। আচ্ছা। দিনের বেলা কি কোনো ডেন্টিস্টের দোকান খোলা থাকে? প্রচণ্ড দাঁতে ব্যথা, একবার যখন শুরু হয় মুরগি কাটার মতো ছটফট করি। এখন ব্যথা আছে? না, তবে শুরু হবে। শুরু হবার আগে দাঁতের গোড়া শিরশির করে, এখন করছে। ছাড়া পেয়ে তোমার খুব ভালো লাগছে? লাগছে। আমি তো ভেবেছিলাম ফাঁসি টাসি নাকি হয়ে যায়। বাহ, বাইরে তো বেশ ঠান্ডা। এখন কি শীতকাল নাকি? বাংলা মাসের নাম কি? কার্তিক মাস। তোমার কি দিন তারিখের হিসাব নেই? না। কতদিন হাজত খাটলে সেটা মনে আছে? হ্যাঁ, তা মনে আছে। 18 মাস। 18 মাসে জান কালি করে দিয়েছে। এর শোধ নেব। আব্দুল কুদ্দুস সাহেব যখন শুনবে আমি ছাড়া পেয়েছি, তখন তার খবর হয়ে যাবে। শোভন হাসছে, অসুস্থ মানুষের মতো হাসছে। চায়ের দোকানে ঢোকার আগেই একটা পানের দোকান। শোভন পানের দোকানের সামনে থমকে দাঁড়িয়ে 2টা মিষ্টি এবং জর্দা দেওয়া ডবল পান কিনে মুখে দিল। ইমন বলতে যাচ্ছিল, এক্ষুনি তো চা খাবে, পান মুখে দিচ্ছ কেন? শেষ পর্যন্ত বলল না। মুক্তির আনন্দে মানুষ অনেক উদ্ভট কাণ্ড কারখানা করে, শোভন তেমন কিছু করছে না। শুধু জর্দা এবং মিষ্টি দেওয়া 2 খিলি ডবল পান মুখে দিয়েছে। চা এবং আলুর চপের অর্ডার দেওয়া হয়েছে। দোকানে প্রচুর ভিড়। এই ভিড়টা শোভনের ভালো লাগছে। ফাঁকা চায়ের দোকান আর শ্মশান এক জিনিস। গ্রামের হাট যেমন ভরভরান্ত থাকলে ভালো লাগে, চায়ের দোকানেও গাদাগাদি ভিড় ভালো লাগে। পান মুখে থাকা অবস্থাতেই শোভন চায়ের চুমুক দিয়ে বলল, ভালো চা বানিয়েছি। ইমন, আরেক কাপ চা দিতে বল। তেহারির গন্ধ পাচ্ছি। 2টা প্লেটে 2 প্লেট গরম তেহারি দিতে বল। খেয়ে দেখি কেমন। তবে খেতে ভালো হবে না। যে দোকানে চা ভালো হয় সে দোকানে অন্য কিছুই ভালো হয় না। ইমন বলল, তুমি বাড়ি যাবে না? না, আমি যেমন ওদের কেউ না, ওরাও আমার কেউ না।
টোকন? টোকন কোথায় আছে? জানি না। ক্লাস তোর সঙ্গে কবে দেখা হয়েছে? জুন জুলাই। তারপর থেকে কোনো খবর নেই? না। শোভন চিন্তিত মুখে বলল, আব্দুল কুদ্দুস ব্যাপারে কিছু করেছে কিনা খোঁজ নিতে হবে। সন্ধ্যার মধ্যে পাতা লাগিয়ে ফেলব। তোর কাছে জিনিসটা আছে তো? হুম। যত্ন করে রাখিস। আমি কোনো একদিন এসে নিয়ে যাব। বাসায় না গেলে উঠবে কোথায়? আবার উঠার জায়গা আছে। তোর বাসার ঠিকানা বল। রাতে ঘুমানোর জন্য তোর কাছেও চলে আসতে পারি। কিছু বলা যায় না। শোভনের এই দোকানের তেহারিও খুব পছন্দ হলো। 1 প্লেটের জায়গায় 3 প্লেট খেয়ে ফেলল। তৃপ্ত মুখে বলল, এই দোকানের বাবুর্চি তো মারাত্মক। এর হাত সোনা দিয়ে বাঁধিয়ে রাখা দরকার। বাড়ি নিশ্চয়ই ফরিদপুর। ভালো বাবুর্চি মানেই ফরিদপুর। ইমন বলল, শোভন ভাইয়া, তুমি বরং এক কাজ করো, আমার সঙ্গে চলো, তোমাকে বাড়িতে নিয়ে যাই। সেখানে ভালো মতো গোসল টোসল করে বিশ্রাম করো। বড় মামার শরীরও ভালো না। বাবার কি হয়েছে? গোলাপ গাছে ওষুধ দেন। সেই ওষুধ নাকে মুখে ঢুকিয়ে শ্বাসকষ্ট হয়েছিল। মুখটুক ফুলে ভয়াবহ অবস্থা। হাসপাতালে নিয়ে অক্সিজেন দিতে হয়েছিল। এখন ভালো, বাসাতেই আছেন। তাহলে তো বাসায় যাওয়াই যাবে না। আমাকে দেখলে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। দৌড়াদৌড়ি করে অক্সিজেনের বোতল আনতে হবে। কি দরকার? মামিমা তোমার জন্য খুব কান্নাকাটি করেন। তোমাকে দেখলে খুশি হবেন। খামাখা ভ্যান করিস না তো। মানুষকে খুশি করার দায় আমার না। আমি জোকার না যে রংঢং করে মানুষকে খুশি করব। আমাকে দেখলে যাদের কলিজা শুকিয়ে পানি হয়ে যায়, আমি তাদেরকেই দেখা দেব। যেমন ধর কুদ্দুস। তুই একটা কাজ করতো, রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করে আয়, তেহারির বাবুর্চির দেশ কোথায়। ইমন বাবুর্চির দেশ কোথায় জানার জন্য উঠে দাঁড়ালো। শোভনকে পেয়ে তার ভালো লাগছে। মনে মনে ঠিক করে ফেলেছে, আজ সারাদিনই সে শোভনের সঙ্গে সঙ্গে থাকবে। তার বাসায় ফিরতে ইচ্ছা করছে না। রাত বাজছে 9টা। ইমন পুরনো ঢাকার একটা বোর্ডিং হাউসে। বোর্ডিং হাউসের নাম ঢোকার সময় পড়া হয়নি। মনে হয় এই বোর্ডিং হাউসের কোনো নাম নেই। গলির ভেতর গলি, তার ভেতর গলি বেয়ে বেয়ে শোভনের সঙ্গে যে বাড়ির সামনে এসে সে দাঁড়িয়েছিল, সে বাড়ি এখনো কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই রহস্য। ইমন বলল, ভাইয়া, ভূতের বাড়ি নাকি? শোভন বলল, ভূতের বাড়ি হবে কেন? বোর্ডিং হাউস। তুমি কি আগে এখানে থাকতে? মাঝে মাঝে থাকতাম। আমার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই। খুব যারা গুরুত্বপূর্ণ মানুষ, তাদের পার্মানেন্ট অ্যাড্রেস থাকে না। আমি গুরুত্বপূর্ণ একজন মানুষ। বোর্ডিং হাউসে ঢোকার পর বোঝা গেল শোভন আসলেই একজন গুরুত্বপূর্ণ মানুষ। প্রায় ছুটাছুটি পড়ে গেল। ম্যানেজার এসে জড়িয়ে ধরলেন। বাকি যারা আসছে তাদের বেশিরভাগই পাশ ছুঁয়ে সালাম করছে। শোভন বলল, ঘর আছে? ম্যানেজার হতভম্ব গলায় বলল, ঘর থাকবো না কি কন? গরম পানি লাগবে, গোসল করব। খানা কখন দেব? একটু রাত করে দিবেন। ঘর খুলে দেন। 3 নম্বর ঘর খালি আছে? খালি নাই, খালি করতেছি। 5টা মিনিট সময় দেন। একটা সিগারেট ধরেন শোভন ভাইয়া। সিগারেট শেষ হওয়ার আগে ঘর রেডি হয়ে যাবে। ইমন 3 নম্বর ঘরের খাটের উপর বসে আছে। ঘরটা বড়, ডাবল খাট, চেয়ার টেবিল, মেঝেতে কার্পেট, খাটের পাশের সাইড টেবিলে টেলিফোন। তবে ঘরের দেয়াল ময়লা, কার্পেট ময়লা, খাটে বিছানো চাদরও ময়লা। মাথার উপরে ছাদে মাকড়সার ঝুল জমে আছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই ঘরে কোনো জানালা নেই। দিনে আলো না জ্বাললে কিছুই দেখা যাবে না। 3 নম্বর ঘরের এত নাম ডাক কি জানালা না থাকার কারণে? নাকি এই বোর্ডিং হাউসের বিশেষত্ব হচ্ছে এর কোনো ঘরেই জানালা নেই? অনেকক্ষণ হলো ইমন বসে আছে। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম নেই। গোসল করার জন্য শোভন তোয়ালে সাবান নিয়ে কোথায় যেন গিয়েছে। প্রায় 1 ঘন্টা হলো, এখনও ফিরছে না। অসম্ভব রোগা একটা ছেলে কিছুক্ষণ আগে ঘরে ঢুকে টেবিলের উপরে কিছু জিনিসপত্র রেখে গেছে, যা দেখে ইমনের বুকের ধকধকানি বেড়ে গেছে। 2টা গ্লাস, পানির বোতল, বরফ ভর্তি একটা বাটি এবং পেট মোটা চ্যাপ্টা সাইজের একটা বোতল। বোতলের ভেতর কি আছে তার লেবেল না পড়েও বলে দেয়া যাচ্ছে। শোভন ঘরে ঢুকলো মাথা মুছতে মুছতে। একটা তোয়ালে তার কোমরে জড়ানো, অন্য একটা তোয়ালে দিয়ে মাথা মুছছে। সে আনন্দিত গলায় বলল, এমন আরামের গোসল আমি লাইফে করিনি। তুই গোসল করবি? গোসল করলে বল, গরম পানি দিতে বলি। ইমন বলল, না। আরাম করে গোসল কর। আজ রাতে বাসায় ফিরে কাজ নেই। থেকে যা আমার সঙ্গে, গল্প করি।
মা চিন্তা করবে। করুক কিছু চিন্তা, মাদের চিন্তা করা দরকার। চিন্তা না করলে তাদের হজমের অসুবিধা হয়। ভাইয়া আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে যা। রাত যতই হোক কোনো অসুবিধা নেই, সঙ্গে লোক যাবে। বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে আসবে। একটু গলা ভিজাবি? না। এই জিনিস কখনো খেয়েছিস? হুম। তাহলে চামচে করে 1 চামচ খেয়ে দেখ। সব কিছুর অভিজ্ঞতা থাকা দরকার। খারাপের অভিজ্ঞতা থাকা দরকার, ভালোরও অভিজ্ঞতা থাকা দরকার। ভাইয়া তুমি খাও, আমি খাবো না। থাক, খেতে না চাইলে খেতে হবে না। তুই বরং একটা ঝাল লাচ্ছি খা। কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে এরা অসাধারণ একটা লাচ্ছি বানায়। বলবো দিতে? বলো। শোভন লাচ্ছির কথা বলে খাটে আরাম করে বসল। বরফ, পানির বোতল, গ্লাস সাজিয়ে এসে বসেছে। ইমনের দেখতে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। মদ খাওয়াটা মনে হচ্ছে বিরাট আয়োজনের ব্যাপার। শোভন ইমনের দিকে তাকিয়ে বলল, এমন হাঁ করে কি দেখছিস? ইমন বলল, তোমাকে দেখছি। গোসলের পর তোমার চেহারাটা সুন্দর হয়ে গেছে। শোভন হো হো করে হেসে ফেলল। ইমন বলল, ভাইয়া তুমি একটা গান করো শুনি। শোভন বলল, তুই কি পাগল হয়েছিস নাকি? আমি গান করব মানে? আমি কি হেমন্ত নাকি? তোমার গলা হেমন্তের গলার চেয়েও সুন্দর। এরকম কথা বললে কিন্তু জোর করে তোকে মদ খাইয়ে দিব। তুমি যে এতক্ষণ বাথরুমে গোসল করলে, তখন গান করনি? করেছি। ওই গানগুলো করো। শোভন সঙ্গে সঙ্গে গান শুরু করল। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। ইমনের চোখে সঙ্গে সঙ্গে পানি এসে গেল। মানুষের গানের গলা এত সুন্দর হয়? শোভন গান থামিয়ে গ্লাসে আবারও হুইস্কি নিল। ইমন কোমল গলায় ডাকল, ভাইয়া। শোভন তাকালো। ইমন বলল, তোমার গানের গলা যে কত সুন্দর তা তুমি জানো না। আমার জানতে হবে না, তুই যে জেনে গেছিস তাতেই হবে। খাবি এক ঢোক? খেলে কি হয়? খেয়ে দেখ কি হয়। খানিকটা পেটে পড়লে আমার এই গান যত সুন্দর লাগছে তার চেয়ে হয়তো আরও বেশি সুন্দর লাগবে। হয়তো গান শুনতে শুনতে ভ্যাবে করে কাঁদবি। তোর ভালোবাসার কেউ থাকলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে। সেরকম ইচ্ছা করলে কথা বলতে পারবি, টেলিফোন আছে। ইমন বলল, গ্লাসে সামান্য একটু দাও, খেয়ে দেখি। খাবি যখন ভালো মতো খা, স্বাদ মিটিয়ে খা। আর কোনোদিন না খেলেই হবে। রাত 2টায় বেবি ট্যাক্সি ইমনকে তাদের বাসার সামনে নামিয়ে দিল। সঙ্গে যে লোক এসেছিল সে বলল, স্যার আপনাকে ধরে ধরে নিয়ে যেতে হবে না নিজে নিজে যেতে পারবেন? ইমন বলল, খুবই বমি আসছে। বমি আসলে বমি করেন, তারপর ঘরে যান। বসে পড়ুন, বসে বমি করুন। বসতে পারছি না। ইমন লক্ষ্য করল সে যে বসতে পারছে না তাই না, সে দাঁড়িয়েও থাকতে পারছে না। চারদিক কেমন দুলছে, মনে হচ্ছে সে নৌকার ছাদে বসে আছে। পাল তোলা নৌকা। নৌকা দ্রুত চলছে এবং খুব দুলছে। একবার ডান দিকে কাত হচ্ছে, একবার বাম দিকে। লোকটা বলল, স্যার গলায় আঙুল দিয়ে বমি করুন, দেখবেন আপনার ভালো লাগছে। বাসায় গিয়ে গরম পানিতে গোসল করে কড়া করে 1 কাপ কফি খাবেন। বাসায় কফি নেই। বলতে বলতে ইমন বমি করল। বমি খানিকটা পড়ল রাস্তায়, খানিকটা তার গায়ে। লোকটা বলেছিল বমি করলে ভালো লাগবে, কিন্তু তার ভালো লাগছে না, বরং আরও খারাপ লাগছে। যে নৌকাটায় সে দাঁড়িয়ে আছে সেই নৌকাটা এখন অনেক বেশি দুলছে। ইমন চোখ মেলে থাকতে পারছে না। চোখের পাতা অসম্ভব ভারী, বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে। যে লোকটা তাকে নিয়ে এসেছে সে কলিং বেল টিপছে। বেবি ট্যাক্সিওয়ালা তাকিয়ে আছে। সে সিগারেট ধরিয়েছে। সিগারেটের গন্ধে ইমনের পেটের ভিতর আবার পাক দিয়ে উঠল। সে আবারও বমি করল। দরজা খুলেছে। ইমন দেখল দরজার পাশে মা, মায়ের পাশে মিতু। মিতু এখানে কোত্থেকে এলো? এত রাতে মিতুর তো এ বাড়িতে থাকার কথা না। মিতু লোকটার সঙ্গে কথা বলছে। মিতু এগিয়ে আসছে। না, মিতু না, পাশের বাড়ির মেয়েটা। মেয়েটার নাম মনে পড়ছে না, তবে ম দিয়ে শুরু। ময়না, মায়া, মেরি। ও হ্যাঁ, মুন্নি। মেয়েটার নাম মুন্নি। মুন্নি এসে ইমনের হাত ধরল। ইমন বলল, মুন্নি কেমন আছো? মুন্নি বলল, জি আমি ভালো আছি। আসুন, আপনি ঘরে আসুন।
দূর থেকে দেখে আমি ভাবলাম তুমি মিতু। মিতু হচ্ছে আমার মামাতো বোন। জি, আমি জানি। আপনি দাঁড়িয়ে থাকবেন না, আসুন। বেবি ট্যাক্সির ভাড়া দিতে হবে। মুন্নি, তোমার কাছে টাকা আছে? লোকটা বলল, বেবি ট্যাক্সির ভাড়া আপনাকে দিতে হবে না, আপনি ঘরে যান। সুরাইয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি কোনো কথা বলতে পারছেন না। ইমন মাকে দেখে সহজ গলায় বলল, তুমি এখনো জেগে আছো কেন মা? মুন্নি আছে, ও যা করার করবে, তুমি শুয়ে পড়ো। সুরাইয়া বললেন, তুই কি খেয়ে এসেছিস? ইমন হাসি হাসি মুখে বলল, তুমি যা সন্দেহ করছো তাই খেয়েছি। এখন তুমি নিশ্চয়ই বিরাট বক্তৃতা শুরু করবে। তোর বাবা এই জিনিস কখনো ছুঁয়ে দেখেননি। মা শুনো, বাবা এই জিনিস ছুঁয়ে দেখেনি বলে যে আমি কোনোদিনও ছুঁয়ে দেখব না তা তো না। এক এক মানুষ এক এক রকম। এই মেয়েটা দেখতে মিতুর মতো হলেও এই মিতু না, এর নাম মুন্নি। মুন্নি বলল, খালা, আপনি শুয়ে পড়ুন, আমি দেখছি। সুরাইয়া চলে যাচ্ছেন। তিনি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। মুন্নি ইমনকে বাথরুমে নিয়ে গেল। কঠিন গলায় বলল, আপনি ট্যাপের নিচে বসুন, আমি ট্যাপ ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে সাবান মেখে গোসল করুন, আপনার সারা গায়ে বমি। ঠান্ডা লাগছে তো? ঠান্ডা লাগলেও কিছু করার নেই, আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছি। আপনি গায়ের সব কাপড় খুলে গোসল করুন, আমি লুঙ্গি দিয়ে যাচ্ছি। গোসল শেষ হলে লুঙ্গি পরে আমাকে ডাকবেন, আমি আপনাকে বিছানায় শুইয়ে দেব। তুমি এই ব্যাপারটা মিতুকে বলবে না, মিতু শুনলে খুব রাগ করবে, ও ভয়ঙ্কর রাগী। আমি মিতুকে কিছুই বলবো না। মুন্নি, তুমি কি গান জানো? না। শোভন ভাইয়া খুব ভালো গান জানে, পুরো গান অবশ্য কোনোটাই জানে না, 2 লাইন 4 লাইন। আপনি খুব ভালো মতো সাবান ডলে গোসল করুন। লাইফ বয়ের অ্যাডের মতো করে? হ্যাঁ। মুন্নি। জি। মিতু গত 4 মাস ধরে আমার সঙ্গে কথা বলে না। হয়তো কোনো কারণে রাগ করেছেন, রাগ কমে গেলে কথা বলবেন। ও কারোর উপর রাগ করে না। তাহলে হয়তো কোনো কারণে ওনার অভিমান হয়েছে। মিতু খুবই ভালো মেয়ে, তোমার চেয়েও ভালো। আমি তো বলিনি আমি ভালো মেয়ে। তুমি না বললেও মা বলেন। মার খুব ইচ্ছা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। আপনি রাজি হচ্ছেন না? আমি কখনো বিয়ে করব না, মিতুকেও এটা বলেছি। সে বিশ্বাস করেনি। তার ধারণা আমার সঙ্গেই তার বিয়ে হবে। আমারও তাই ধারণা। তোমার ধারণা ভুল। মিতুর বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। একটু ঝামেলা হয়েছিল, এক শুক্রবারে পানচিনির কথা হয়েছিল। বরপক্ষের কেউ আসেনি, পরের সপ্তাহে এসেছে। মিতুকে আংটি পরিয়ে দিয়ে গেছে। উনি আপত্তি করেননি? না, মিতু খুব অন্য ধরনের মেয়ে। বুঝতে পারছি। আপনি এখন পানি ঢালা বন্ধ করে তোয়ালে দিয়ে গা মুছুন। আচ্ছা। আপনি কি বাথরুম থেকে নিজে নিজে বের হতে পারবেন? অবশ্যই পারব। তাহলে আপনি শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ুন। নোংরা কাপড়গুলো ধুয়ে তারপর চাই। আপনাকে ধুতে হবে না, আপনি গা মুছে বের হয়ে আসুন। তুমি কি খুব কড়া করে 1 কাপ চা বানিয়ে দিতে পারবে, দুধ চিনি ছাড়া? পারব। তুমি তো আসলেই খুব ভালো মেয়ে। তোমার প্রসঙ্গে খুব খারাপ কথা মাকে বলেছি, এখন তার জন্য খারাপ লাগছে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমার সম্পর্কে কি খারাপ কথা বলেছেন? তোমাকে কাছুয়া বলেছি। কাছুয়াটা কি? কাছুয়া হচ্ছে রক্ষিতা। রক্ষিতার ইংরেজি হলো কেপ্ট। আমার ধারণা। আচ্ছা থাক, তুমি রাগ করবে। আপনি শোবার ঘরে যান, আমি চা নিয়ে আসছি। মুন্নি চা বানাতে বানাতে খুব কাঁদল। চা বানানো শেষ করে চোখ মুছে কাপ নিয়ে ইমনের শোবার ঘরে ঢুকে দেখে ইমন মরার মতো ঘুমোচ্ছে। জামিলুর রহমান সাহেব আলাদা শোবার ব্যবস্থা করেছেন। দোতলার একটা ঘর তার জন্য ঠিক করা হচ্ছে। ঘরে কিচ্ছু থাকবে না, শুধু একটা খাট। খাটের পাশে সাইড টেবিল। সাইড টেবিলে থাকবে পানির বোতল, তার ওষুধপত্র, কাপড় চোপড় রাখার জন্য একটা আলনা। খাটের তোশকের উপর চাদর থাকবে না। শীতল পাটি থাকবে। শীতল পাটিতে অনেক দিন ঘুমানো হয় না। লোক লাগানো হয়েছে, তারা ঘর ধোয়া মোছা করছে। জামিলুর রহমান আজ অফিসে যাননি, বারান্দার চেয়ারে চুপচাপ বসে আছেন। ছাদে উঠে গাছে পানি দেওয়া দরকার। ছাদে ওঠার শক্তি সঞ্চয় করে উঠতে পারছেন না, মাথা সামান্য ঘুরছে। শীতল পাটিটা দোকানে গিয়ে নিজে পছন্দ করবেন বলে ভেবেছিলেন, এখন মনে হচ্ছে তাও পারবেন না।
ফাতেমা গ্লাসে করে ডাবের পানি নিয়ে বারান্দায় এলেন। বাড়ির পেছনে 3টা নারকেল গাছে প্রচুর ডাব। তিনি লোক দিয়ে গত সপ্তাহে ডাব পাড়িয়েছেন। বাসায় কেউ ডাব খেতে চাচ্ছে না। জামিলুর রহমান স্ত্রীর দিকে তাকালেন। কোনো কথা না বলে গ্লাস হাতে নিয়ে একটা চুমুক দিয়ে গ্লাস নামিয়ে রাখলেন। ফাতেমা বললেন, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। জামিলুর রহমান স্ত্রীর দিকে না তাকিয়ে বললেন, বলো। ভেতরে চলো। যা বলার এখানেই বলো, ভেতরে যেতে পারবো না। চেয়ারে বসো, তারপর বলো। তুমি ভেতরে যাবে না? না। ফাতেমা চেয়ারে বসলেন। তার মুখ থমথম করছে। তিনি কয়েকদিন থেকেই বড় রকমের ঝগড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঝগড়া শুরু করার সময়টা বের করতে পারছিলেন না। আজ মনে হচ্ছে সময় হয়েছে। ফাতেমা বললেন, তুমি আলাদা শোবার ব্যবস্থা করছো কেন? উপরের ঘরটা বড়, খোলামেলা, আলো বাতাস আসে এই জন্য। আসল কথাটা বলছো না কেন? আসল কথাটা কি? আমাকে তোমার আর সহ্য হচ্ছে না। আমার সঙ্গে ঘুমোতে তোমার এখন ঘেন্না লাগে। ঘেন্না লাগবে কেন? কেন ঘেন্না লাগছে সেটা আমি জানবো কিভাবে? সেটা তোমার জানার কথা। তোমার ধারণা ভুল। ঘেন্নার কোনো ব্যাপার না। একটা বয়সের পর মানুষ খানিকটা একা থাকতে চায়। একা থাকতে চাইলে ঘরে পড়ে আছো কেন? বনে জঙ্গলে চলে যাও। জামিলুর রহমান আরেক চুমুক ডাবের পানি খেয়ে স্ত্রীর উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। ভাব এরকম যে কথাবার্তা যা হবার হয়ে গেছে। ফাতেমা বললেন, তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? আমার কথার জবাব দাও। প্রশ্ন করো, জবাব দিচ্ছি। প্রশ্ন না করলে জবাব দেব কিভাবে? ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। অনেক প্রশ্ন তার করার ছিল। কান্নার জন্য কোনোটিই করতে পারলেন না। জামিলুর রহমান ডাবের গ্লাসে চুমুক দিচ্ছেন। স্ত্রীর কান্নায় তাকে মোটেই বিচলিত মনে হচ্ছে না। ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, তোমার টাকার অভাব নেই। তোমার অনেক টাকা। তুমি কিছু না বললেও আমি জানি। তুমি কি আমার একটা অনুরোধ রাখবে? জামিলুর রহমান বললেন, রাখবো। টাকা খরচ করে যদি অনুরোধ রাখা যায় তাহলে রাখবো। অনুরোধটা কি? আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও। ছেলে মেয়ে নিয়ে আমি ফ্ল্যাটে থাকব। আচ্ছা, কিনে দিব। পছন্দসই ফ্ল্যাটের খোঁজ এনে দাও, আমি কিনে দিব। মিতুর বিয়ের গয়না কিনব। সেই টাকা দাও। আমি গয়না দিয়ে আমার মেয়েকে মুড়িয়ে দেব। কত টাকা লাগবে বলো, আমি ব্যবস্থা করছি। ফরহাদকে বলে দিচ্ছি। ফরহাদকে? অফিসের নতুন ম্যানেজার। ফাতেমার কান্না থেমে গেছে। তিনি কি করবেন বুঝতে পারছেন না। তার সব কথা মেনে নেওয়া হয়েছে। ফাতেমার মনে হচ্ছে তিনি এখন যাই বলবেন তাই মানুষটা মেনে নেবে। কিন্তু তারপরেও নিজেকে পরাজিত মনে হবে। যুদ্ধে জয়ী হয়েও পরাজিত হওয়ার এই অভিজ্ঞতা তার ছিল না। ফাতেমা এখন কি বলবেন? মাথায় কিছুই আসছে না। তিনি ইতস্তত গলায় বললেন, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগছে? না, বেশি খারাপ লাগছে না, সামান্য খারাপ। চলো সিঙ্গাপুরে যাই, ডাক্তার দেখে আসি। সিঙ্গাপুরে ভালো ভালো ডাক্তার আছে। দেশের বাইরে তো কোনোদিন গেলাম না। এই সুযোগে বিদেশ দেখা হবে। বিদেশে গিয়ে ডাক্তার দেখাবার মতো কিছু হয়নি। সিঙ্গাপুর বিদেশ না, সবসময় লোকজন যাচ্ছে, ভিসা লাগে না। তুমি যেতে চাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি যাব না। কেন তুমি যাবে না? আমার সঙ্গে যেতে কি তোমার ঘেন্না লাগে? আমি কি নর্দমার কেঁচো, নাকি কোমরের ভেতরে যে সাদা রঙের তেলাপোকা থাকে সেরকম তেলাপোকা? তুমি আমাকে কি ভাবো আজকে বলতে হবে? বলতেই হবে। ফাতেমা আবারও কাঁদতে শুরু করলেন। জামিলুর রহমান স্ত্রীর কান্নার শব্দ পাচ্ছেন, কিন্তু সেই শব্দ তার মাথার ভেতরে ঢুকছে না। কান্নার অর্থ আছে, কান্নার পেছনে কারণ আছে, কান্নার ব্যাখ্যা আছে। অথচ ফাতেমার কান্নাটাকে তার কাছে অর্থহীন ধ্বনির মতো লাগছে। তিনি ভাবছেন সম্পূর্ণ অন্য কথা। গাজীপুর জঙ্গলের দিকে 40 বিঘা জমি কিনবেন। এক দাগের জমি, হিন্দুদের জমি না। তাদের জমিতে অনেক ভেজাল থাকে। একই জমি 3-4 জনের কাছে বিক্রি করে ইন্ডিয়া চলে যায়। মুসলমানের জমি এবং কাগজপত্র ঠিক আছে এমন জমি দরকার। জমির দাম বাড়ছে, পৃথিবীতে মানুষ বাড়ছে, জমি বাড়ছে না। জমি কিনে 1 বছর ফেলে রাখলেই হবে। খামার বাড়ির মতো করা যেতে পারে। হাঁস মুরগি পালবেন, গরু ছাগল পালবেন, গাছ লাগানো হবে। আজ গাজীপুর অফিস থেকে লোক আসার কথা। জমির বায়না নিয়ে কথা হবে। অফিস থেকে টেলিফোন এলেই তিনি চলে যাবেন। তবে শরীরটা বেশি খারাপ লাগছে। বারান্দা থেকে নড়তে ইচ্ছা করছে না। ফাতেমা কেঁদেই যাচ্ছেন। জামিলুর রহমান সেই কান্নার ভেতরেই টেলিফোনের শব্দের জন্য অপেক্ষা করছেন। 40 বিঘা জমি, অনেকখানি জমি। এক মাথায় দাঁড়ালে আরেক মাথা দেখা যাবার কথা না।
অফিস থেকে টেলিফোন এসেছে। অফিসের নতুন ম্যানেজার ফরহাদ টেলিফোন করেছে। টেলিফোন ধরেছে মিতু। কে কথা বলছেন? বড় আপা? জি, আমি মিতু। আমাকে বড় আপা বলছেন কেন? বাসায় তো আর কোনো আপা নেই। স্যার কি বাসায় আছেন আপা? হ্যাঁ আছেন, আপনি ধরে থাকুন, বাবাকে দিচ্ছি। না, স্যারকে দেওয়ার দরকার নেই, আমি আপনাকে একটা খবর দিচ্ছি, আপনি স্যারকে দিয়ে দিন। ম্যানেজারের গলায় ভয়ের স্পষ্ট ছাপ। কথাও যেন ঠিকমতো বলতে পারছে না, জড়িয়ে যাচ্ছে। মিতু বলল, ভায়া মিডিয়াম কথা বলবেন কেন? বাবা আছেন, বারান্দায় বসে আছেন, আমি ডেকে দিচ্ছি। আপা শুনুন, আমার ভয় লাগছে, আমি স্যারকে কিছু বলতে পারবো না, আপনি বলে দিন। অফিসে কিছুক্ষণ আগে শোভন সাহেব এসেছিলেন, স্যারের বড় ছেলে শোভন। ও আচ্ছা, তিনি ক্যাশের টাকা নিয়ে গেছেন, অফিসের পিয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। পিয়নের মাথাটাথা ফেটে একাকার, টাকা বেশি নিতে পারেননি। কত টাকা নিয়েছে? প্যাটি ক্যাশে যা ছিল সবই নিয়েছে, 9,000-এর অল্প কিছু বেশি। দাঁড়ান, আমি এক্স্যাক্ট ফিগার বলছি। এক্স্যাক্ট ফিগারের দরকার নেই। ওর সঙ্গে আর কেউ ছিল? না, ও একাই ছিল। আরেকটা ছেলে ছিল, খুব সুন্দর চেহারা, নাম ইমন। আমি ওনাকে আগে দেখিনি, ক্যাশিয়ার সাহেব বললেন উনি আপনার ফুফাতো ভাই। ইমন কি করছিল? সেও কি পিয়নকে মারছিল? না, উনি কিছু করেননি, চুপচাপ দাঁড়িয়েছিলেন। বড় আপা, আপনি কি স্যারকে ঘটনাটা বলবেন? আমার বলতে সাহস হচ্ছে না। পিস্তল টিস্তল নিয়ে এসেছে। আমি প্রথমে ভাবলাম চাঁদাবাজ, স্যারের ছেলেকেও আমি আগে দেখিনি। আচ্ছা, আমি বাবাকে বলছি। সবচেয়ে ভালো হয় স্যারকে যদি অফিসে পাঠিয়ে দেন, গাজীপুর থেকে লোক এসেছে, ঘটনা ওদের সামনেই ঘটেছে। আচ্ছা ঠিক আছে। বড় আপা, আমি রাখি। মিতু টেলিফোন নামিয়ে বারান্দায় এলো। জামিলুর রহমান একা বসে আছেন, তার দৃষ্টি শূন্য, তবে তার বসে থাকার মধ্যে অপেক্ষার একটা ভঙ্গি আছে। সেই অপেক্ষা কিসের অপেক্ষা? মৃত্যুর। জন্মের পর থেকে মানুষ এই একটি অপেক্ষাই করে, কিন্তু কখনো তা বুঝতে পারে না। বাবা। জামিলুর রহমান মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। ঝিম মেরে বসে আছো কেন বাবা? শরীরটা একটু খারাপ লাগছে, মাথা ঘুরছে। ঝিম মেরে বসে থাকলে মাথা আরও ঘুরবে। অফিস থেকে কোনো টেলিফোন এসেছে? আসার কি কথা? গাজীপুর থেকে লোক আসার কথা। জমি কিনবে? টাকাওয়ালা মানুষদের এই সমস্যা, তারা সব কিছু কিনে ফেলতে চায়। কি হবে বলো তো? জামিলুর রহমান মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, তুই একটা কাজ কর তো মা, অফিসে টেলিফোন করে জিজ্ঞেস কর গাজীপুর থেকে লোক এসেছে কিনা। পারবো না বাবা, আমার সিরিয়াস কাজ আছে। কি কাজ? তোমাকে খুব জরুরি কিছু কথা বলবো। বল। এইখানে না, ছাদে গিয়ে বলবো, চলো ছাদে যাই। শরীরটা ভালো লাগছে না। তোমাকে ধরে ধরে ছাদে নিয়ে যাব, সব কথা সব জায়গায় বলা যায় না। জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। মেয়েটা তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। তার কাছে খুবই আশ্চর্য লাগছে। মেয়েটা অনেক দূরে বাস করত, হঠাৎ সে কাছে চলে এসেছে। জামিলুর রহমানের চোখ ভেজে উঠতে শুরু করেছে। মনে হচ্ছে অনেক দিন পর কোনো এক অদেখা ভুবন থেকে সুপ্রভা চলে এসেছে। মিতু না, সুপ্রভাই তাকে ধরে ধরে ছাদে নিয়ে যাচ্ছে। বাবা। কি মা? ধনবান মানুষরা একটা সত্যি কথা জানে না, সেই সত্যটা কি তোমাকে বলবো? বল। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন ধরো জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? জামিলুর রহমান ক্লান্ত গলায় বললেন, ক্ষুধার্ত মানুষের কাছে জ্যোৎস্না কোনো ব্যাপার না মা, তারপরেও তোর কথা বিশ্বাস করছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর বেকিকিনি হয় না, কথাটা তো মা ভালো বলেছিস। ছাদে উঠে জামিলুর রহমান মুগ্ধ হয়ে গেলেন। গোলাপে বাগান আলো হয়ে আছে, একদিনে এত ফুল ফুটেছে, কি আশ্চর্য। বাবা। কি মা? তুমি যখন প্রথম দিকে গোলাপের টব জোগাড় করতে শুরু করলে, তখন আমার খুবই রাগ লাগছিল। মনে হচ্ছিল খোলামেলা ছাদটা তুমি নষ্ট করছো। এখন নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। তোর জরুরি কথাটা কি বল শুনি। মিতু খুব সহজ গলায় বলল, বাবা, আমি ইমনকে বিয়ে করব বলে ঠিক করেছি। জামিলুর রহমান হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। মিতু বলল,
আমার ওকে তেমন দরকার নেই, কিন্তু ইমনের আমাকে দরকার। তোর তো বিয়ে ঠিক হয়ে আছে, গত সপ্তাহে পাঞ্চিনি হয়ে গেল। মিতু হালকা গলায় বলল, আমাদের এই পৃথিবী কখনো স্থির থাকে না, সারাক্ষণ ঘুরছে। এই জন্য পৃথিবীর কোনো কিছুই ঠিক থাকে না। বাবা, তোমার কি আপত্তি আছে? তুই যা মনে করছিস সেটার ভালো হবার সম্ভাবনা আছে। বাবা শোনো, তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। কেন বললাম বুঝতে পারছি না। আমি কখনো মিথ্যা বলি না। মিথ্যা কথাটা কি? আমি বলেছিলাম না আমার ইমনকে দরকার নেই, ইমনের আমাকে দরকার। এটাই মিথ্যা। আসলে ইমনের আমাকে দরকার নেই, আমারই ওকে দরকার। জামিলুর রহমান অবাক হয়ে দেখলেন তার মেয়ে কাঁদছে। তার কাছে হঠাৎ মনে হলো বাগান ভর্তি গোলাপ ফুলের দৃশ্যটা যেমন সুন্দর, তার মেয়ের চোখ ভর্তি জলের দৃশ্যটাও তেমনি সুন্দর। গোলাপের টবগুলো কেনার জন্য তাকে টাকা খরচ করতে হয়েছে, কিন্তু মেয়ের চোখের জলের অপূর্ব দৃশ্যটির জন্য কোনো অর্থ ব্যয় করতে হয়নি। সন্ধ্যা মিলিয়ে গেছে। ঢাকা শহরের রাজপথগুলিতে হলুদ বাতি জ্বলতে শুরু করেছে। যে কোনো শহরকে সবচেয়ে কুৎসিত দেখায় সন্ধ্যাবেলা। তখন প্রকৃতি তার আলো নিভিয়ে দেয়, মানুষ তার আলো জ্বালাতে শুরু করে। প্রকৃতির শেষ আলোয় স্মৃতি মাথায় থেকে যায় বলেই মানুষের আলো অসহ্য বোধ হয়। শোভন বলল, সোডিয়াম ল্যাম্পের আলো কি জঘন্য দেখছিস? ইমন বলল, হুম। সবকটা সোডিয়াম ল্যাম্প ইট মেরে ভেঙে ফেলতে পারলে ভালো হতো। ইমন হাসল। শোভন ভাইয়ার কথা শুনতে তার মজা লাগে। তারা বসে আছে কলাবাগানের বাস স্ট্যান্ডের লাগোয়া শিশু পার্কে। শিশুরা কেউ নেই, কখনো থাকে না। বিচিত্র ধরনের মানুষরা আনাগোনা করে। ঠোঁটে গাঢ় লিপস্টিক দেয়া 15-16 বছরের একটা কিশোরী কয়েকবার তাদের সামনে দিয়ে ঘুরে চলে গেল। ইমন বলল, শোভন ভাইয়া চলো উঠি। এই পার্কে একটা পাগল থাকে, খুবই ভয়ঙ্কর। ছুরি নিয়ে মানুষ তাড়া করে, কয়েকজনকে জখম করেছে। শোভন বলল, আমাকে করবে না। পাগলরা মানুষ খুব ভালো চেনে, ওদের সেন্স কুকুরের মতো। গন্ধ শুকে বলে দিতে পারে কার কাছে গেলে মহাবিপদের সম্ভাবনা। তোমার কাছে এলে মহাবিপদের সম্ভাবনা? অবশ্যই। পকেটে পিস্তল আছে না? বাদাম নিয়ে তো, পার্কে বসলেই বাদাম খেতে ইচ্ছা করে। চা খাবে? চাওয়ালা আছে। চা খাওয়া যায়। ইমন বাদাম এবং চা নিয়ে এলো। কিশোরী মেয়েটা আবার এসেছে। মেয়েটা দেখতে ভালো, তবে মাথায় জবজব করে তেল দিয়েছে। তার খদ্দেরের অভাব হবার কথা না, সে এরকম পিছি লেগে আছে কেন কে জানে। শোভন বলল, তুই যে আমার সঙ্গে সঙ্গে ঘুরছিস, তোর ভাল লাগছে? হুম। কেন ভালো লাগছে বল দেখি। ইমন চুপ করে রইল। শোভন বলল, আমার সঙ্গে সঙ্গে ঘুরতে তোর ভালো লাগছে কারণ আমি খুবই খারাপ লোক। খারাপ লোক বলেই মানুষ হিসেবে দারুণ ইন্টারেস্টিং। ফেরেশতার মতো মানুষ কখনো ইন্টারেস্টিং হয় না। তারা সবসময় সত্যি কথা বলবে, সবসময় শুদ্ধ কাজ করবে। তাদের গা থেকে আসবে আতরের গন্ধ। ইমন বলল, মাঝে মাঝে তুমি এত সুন্দর করে কথা বলো। খারাপ লোক বলেই কথা সুন্দর। শোভন হাত ইশারা করে মেয়েটাকে ডাকল। মেয়েটা খুব হেলাফেলা ভঙ্গি করে আসছে। খদ্দের ছিপে আটকা পড়েছে। এখন অনাগ্রহের ভাব দেখানো যায়, দাম বাড়ানো যায়। শোভন বলল, তোর নাম কি? নাম দিয়া কি দরকার? যা ভাগ, বড় বড় কথা, নাম দিয়া কি দরকার? মেয়েটা চলে গেল না, আর একটু এগিয়ে এসে বলল, নাম ববিতা। নকল নাম? সিনেমার নায়িকার নামে নাম। সত্যি নাম বল। জরিনা। ভাড়া কত? সিহ, কেমন কথা কন? আমি কি রিক্সা যে ভাড়া কত? ভাড়া কত বল। দুজনে 100 টাকা লাগবো, এটা ফাইনাল কথা, দরদাম নাই। আমারও তো ঠেকা নাই। ইমন ভীত গলায় বলল, ভাইয়া চলো যাই। শোভন সঙ্গে সঙ্গে বলল, চল। দুজনেই উঠে দাঁড়ালো। জরিনা বলল, আচ্ছা শুনেন, এই ভদ্রলোক, দেন 50 টাকাই দেন। আমার কোনো রোগ নাই, আল্লাহর কিরা। শোভন রাস্তায় এসে বেবি ট্যাক্সি দাঁড় করালো। জরিনা সঙ্গে সঙ্গে এসেছে। খুব করুণ মুখে বেবি ট্যাক্সির দরদাম করা শুনছে। শোভন বেবি ট্যাক্সিতে উঠেই মানি ব্যাগ থেকে 50 টাকার একটা নোট বের করে মেয়েটার দিকে ছুড়ে দিল। ইমনের বুক ধকধক করছে। সে মোটামুটি নিশ্চিত ছিল শোভন ভাইয়া মেয়েটাকে বেবি ট্যাক্সিতে তুলে নেবে এবং চলে যাবে পুরনো ঢাকার বোর্ডিং হাউসে। এখনও ইমনের শরীর কাঁপছে। এখনও তার বিশ্বাস হচ্ছে না যে মেয়েটাকে তোলা হয়নি। ইমন। যত দিন যাচ্ছে তোর মার মাথা তত খারাপ হচ্ছে, তাই না?
হুম। এখন এসে পুরোপুরি বিশ্বাস করে যে তোর বিয়ের রাতে তোর বাবা ফিরে আসবে? হুম। তোর বিয়ের রাতে কেউ যদি না আসে তাহলে তো পুরো ব্রেন নষ্ট হয়ে যাবে। ইমন কিছু বলল না। শোভন সিগারেট ধরাতে ধরাতে বলল, মস্ত ভুল হয়েছে। শুরুতেই বলা উচিত ছিল যে তোর বাবা মানে আমার ফুপা মারা গেছেন, তাহলেই সমস্যা হতো না। ফুপু আর অপেক্ষা করে থাকতো না। তোর মার লাইফ এমন বেড়াছাড়া হয়ে যেত না। এখনো সময় আছে। কি সময় আছে? ফুপুকে বল যে আসল খবর পাওয়া গেছে, ফুপা মারা গিয়েছিলেন, রোড অ্যাক্সিডেন্ট, থানায় রেকর্ডে নাম পাওয়া গেছে। এই প্রসঙ্গটা ইমনের ভালো লাগছে না। সেই প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আমরা যাচ্ছি কোথায়? গোরান যাচ্ছি। সেখানে কি? আব্দুল কুদ্দুস ব্যাপারের খোঁজ পেয়েছি। গোরানের এক বাড়িতে ঘাপটি মেরে আছে। আজ তাকে শিক্ষা দেব। ইমন ভীত গলায় বলল, কি শিক্ষা দেবে? শোভন হাসি মুখে বলল, তুই কি ভাবছিস গুলি করে মেরে ফেলবো? আরে ধুর, জাস্ট ভয় দেখাবো। কানে ধরে উঠবস করাবো, পায়ের জুতা চাটতে বলবো। দেখিস কেমন করে জুতা চেটে পরিষ্কার করে। লুঙ্গি খুলিয়ে পাছায় লাথি দেব। তুই খুব মজা পাবি। ভয়ে আধমরা হয়ে যাওয়া মানুষের কাণ্ডকারখানা দেখার মধ্যে আনন্দ আছে। শোভন হাসছে। হাসি থামিয়ে হঠাৎ গুনগুন করে গাইল, বাচপানকে দিন ভুলানা দেনা। ইমন মুগ্ধ হয়ে গেল। বেবি ট্যাক্সি পর্যন্ত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছে। সব কথাই তাহলে সে শুনছে। ইমন অস্বস্তি বোধ করছে। শোভন বলল, সিগারেট খাবি? ইমন বলল, না। আরে খা, একটা সিগারেট খা। সিগারেট খাওয়া যায়, শুধু গাঁজাটা খাবি না। আব্দুল কুদ্দুস ব্যাপারীর বাড়িটা টিনের। বাড়ির সামনে গ্রামের ঘরবাড়ির মতো গাছপালা, কলা গাছও আছে, জঙ্গলের মতো হয়ে আছে। বাড়ির সামনে গেট আছে। গেটে সাইনবোর্ডে লেখা, ময়না মিয়া হোমিওপ্যাথস, গোল্ড মেডালিস্ট। ইমন বলল, এই বাড়ি? শোভন বলল, হ্যাঁ। তারা গেট খুলে উঠোনে ঢুকল। শোভন ডাকল, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। 50-এর মতো বয়সের এক লোক বের হয়ে এলো। গায়ে চাদর, মাথার চুল কাঁচা পাকা, চোখে মোটা ফ্রেমের চশমা। কুদ্দুস পান খাচ্ছিল, মুখ ভর্তি পান, ঠোঁট লাল হয়ে আছে। কুদ্দুস বিস্মিত গলায় বলল, কে? শোভন হাসি মুখে বলল, ভালো করে দেখুন তো চিনতে পারেন কিনা। আপনি আমার কাছে একবার একটা পিস্তল বিক্রি করেছিলেন, ওই পিস্তলটা নিয়ে এসেছি। কুদ্দুসের মুখ হা হয়ে গেল। সে তাকালো ঘরের দরজার দিকে। শোভন আরেকটু এগিয়ে গেল। কুদ্দুস কিছু বলছে না। তার মুখ দিয়ে পানের রস গড়িয়ে পড়ছে। সে মুখ বন্ধ করতে ভুলে গেছে। ইমন পরপর দুবার গুলির শব্দ শুনল। সে দেখছে কুদ্দুস নামের মানুষটা দরজার কাছে কুণ্ডুলি পাকিয়ে পড়ে গেছে। খোলা দরজার লাল ফ্রক পরা একটা বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে। টিনের বাড়িটার বারান্দা রক্তে ভেসে যাচ্ছে। ফ্রক পরা বাচ্চা মেয়েটা চিৎকার করছে। কুদ্দুস হামাগুড়ি দিয়ে দরজার দিকে যাবার চেষ্টা করছে। কে যেন খুব শক্ত করে ইমনের হাত ধরেছে। ইমনকে টেনে গেট থেকে বের করে নিয়ে যাচ্ছে। কে? কে তাকে টেনে গেট থেকে বের করছে? ছোট চাচা? ছোট চাচা এখানে আসবে কিভাবে? শোভন ভাইয়া কোথায়? শোভন ভাইয়া? ইমন হাঁটতে পারছে না। রাস্তা খুব উঁচু নিচু মনে হচ্ছে। বমি আসছে। ইমন বমি করতে শুরু করলো। কে যেন তাকে টেনে বেবি ট্যাক্সিতে তুলছে। কে? ছোট চাচা? ছোট চাচা, তুমি আমাকে শক্ত করে ধরে থাকো। আমি মরে যাচ্ছি। পুকুরে সাঁতার কাটার সময় তুমি আমাকে যেমন শক্ত করে ধরে রেখেছিলে, ঠিক সেভাবে ধরে থাকো। এত ঠান্ডা লাগছে কেন? এই ইমন, ইমন। ইমন তাকালো। তাকে ধরে শোভন বসে আছে, কিন্তু সে শোভনকে চিনতে পারল না। ইমন ভীত গলায় বলল, কে? তোকে বাসায় রেখে আসি। এরকম করছিস কেন? পানি খাবি? হ্যাঁ, পানি খাবো। বেবি ট্যাক্সিওয়ালা বলল, ওনার কি হয়েছে? শোভন বলল, জানি না। মাথায় পানি ঢালেন। শোভন বেবি ট্যাক্সি থামিয়ে ইমনকে নিয়ে নামল। এক বেবিতে করে যাওয়া যাবে না, বেবি বদলাতে হবে। ইমনকে পানি খাওয়ানো দরকার। খুবই আশ্চর্যের ব্যাপার যে ইমন তাকে চিনতে পারছে না। ইমন, ইমন। জি? বেশি খারাপ লাগছে? না। চল বাসায় যাই। বাসায় যাব না, আপনি দয়া করে আমাকে ছোট চাচার কাছে নিয়ে যান। দরজা খুলে দিলেন সুরাইয়া। ইমন দরজা ধরে একা দাঁড়িয়ে আছে। সুরাইয়া আতঙ্কিত গলায় বললেন, ইমন, তোর কি হয়েছে?
তুই এভাবে তাকাচ্ছিস কেন? ইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মার দিকে এবং মাকে চিনতে পারল না। ইমন হাউমাউ করে কেঁদে উঠল। সুরাইয়া ইমনকে ধরতে গেলেন। ধরার আগেই সে মেঝেতে পড়ে গেল। সে হামাগুড়ি দিয়ে এগোবার চেষ্টা করছে। সুরাইয়া তীক্ষ্ণ ও তীব্র গলায় বললেন, কি হয়েছে? আমার ইমনের কি হয়েছে? মানুষের জীবন কি চক্রের মতো? চক্রের কোনো শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে। শুরু নেই, শেষ নেই, চক্র ঘুরছে। বিচিত্র চক্রের কথা ভাবতে ভাবতে সুরাইয়ার চোখে পানি এসে গেল। তিনি শাড়ির আঁচলে চোখ মুছলেন। আজকে তার জীবনের আনন্দময় একটা দিন। তিনি চোখের সামনে জীবনের রহস্যময় চক্র দেখতে পাচ্ছেন। এই ব্যাপারটা এতদিন তার চোখে পড়েনি কেন? তিনি বারান্দায় বসে আছেন। দেয়ালে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। অনেক দিন আগে তার শাশুড়ি আকলিমা বেগম ঠিক এইভাবেই বসতেন এবং এই জায়গাতেই বসতেন। তিনিও কি রহস্যময় জীবনচক্রের কথা ভাবতেন? তিনিও কি তার মতো কাঁদতেন? কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে চোখ মুছতেন। সুরাইয়ার জীবনের একটা অংশ আজ শেষ হয়ে যাচ্ছে। তিনি যেখানে শেষ করেছেন, মিতু সেখান থেকে শুরু করছে। মিতু আজ তার ছেলের বউ। এমন আশ্চর্য একটা মেয়ে তার কাছে ছিল, আর তিনি লক্ষ্য করেননি। তিনি এত বোকা কেন? এই মেয়েটা তার ছেলেকে রক্ষা করবে। কোনো অমঙ্গল আর কোনোদিন ইমনকে স্পর্শ করতে পারবে না। তার শোবার ঘরে মিতু এবং ইমনের বাসর হচ্ছে। একদিন এই খাটে তিনি এবং ইমনের বাবা ঘুমোতে এসেছিলেন। সুরাইয়া ভয়ে ছিলেন অস্থির। প্রায় অচেনা একটা ছেলে। তিনি চোখ তুলে পর্যন্ত তাকাতে পারছিলেন না। ইমনের বাবা বললেন, সুরাইয়া, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? তিনি চমকে উঠে বললেন, না তো। এবং লক্ষ্য করলেন তার সমস্ত ভয় কেটে গেছে। মিতু যে ভালোবাসা দিয়ে আজ তার ছেলের চারদিকে দেয়াল তুলেছে, একদিন তিনিও তার স্বামীর চারদিকে দেয়াল তুলেছিলেন। তার দেয়াল হয়তো তেমন কঠিন ছিল না। দেয়ালের কোনো দুর্বল অংশ দিয়ে অমঙ্গল এসে ঢুকেছিল। ইমনের ক্ষেত্রে তা হবে না। মিতুর কঠিন দেয়াল ভেঙে কোনো অমঙ্গল আসতে পারবে না। তিনি যা পারেননি, এই মেয়ে তা পারবে। এই মেয়ে তার মতো না। এই মেয়ে কঠিন মেয়ে। সুরাইয়া আবারও চোখ মুছলেন। সারা জীবন তিনি অপেক্ষা করেছেন। ইমনের বাবার জন্য অপেক্ষা। মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষটা ফিরে আসবে। ইমনের বিয়ের রাতে ফিরে আসবে। আজ সেই রহস্যময় রাত। কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে মানুষটা আসবে না। এলে ভালো হতো। অনেক গল্প করা যেত। এই, তুমি তো ছিলে না। ইমনের উপর দিয়ে কি যে বিপদ গেল। ওর কি যেন হয়েছিল। কাউকে চিনতে পারে না। কাউকে না। শুধু যখন মিতু এসে বলল, তুই এরকম করছিস কেন? বলতো আমি কে? ইমন তখন শুধু বলল, মিতু। মিতুর সঙ্গে ইমনের বিয়ে দিয়েছি। আর আমি আজ সকালে মিতুকে বলে দিয়েছি, শোনো বৌমা, তুমি ইমনকে তুই তুই করবে না। শুনতে খুব বিশ্রী লাগে। মিতু হেসে বলেছে, আচ্ছা। কিন্তু আমার কি ধারণা জানো? আমার ধারণা, আমার আড়ালে ওরা একজন আরেকজনকে তুই তুই করেই বলবে। আচ্ছা বলুক, আমি তো আর শুনছি না। রাত বাড়ছে। সুরাইয়া বসেই আছেন। মাঝখানে একবার মিতু এসে বলল, ফুপু, বসে আছেন কেন? ঘুমোতে যান। তিনি বলেছেন, যাচ্ছি মা, আমাকে নিয়ে ভেবো না। তোমরা গল্প করো। সারা রাত জেগে মজা করে গল্প করো। মিতু বলল, চা খাবেন ফুপু? ও চা খেতে চাচ্ছে। ওর জন্য চা বানাবো। আপনাকে দেবো এক কাপ? দাও। বিয়ের পরেও মেয়েটা তাকে ফুপু ডাকছে। আচ্ছা ডাকুক, কিছু হবে না। মিতু তাকে চা দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে তার শরীর কেঁপে উঠল। কি আশ্চর্য কাণ্ড! তাদের যখন বাসর হলো, তিনিও তো সেই রাতে চা বানিয়ে এনেছিলেন। মানুষটা চা খেতে চাইল। তিনি চা বানালেন। তার শাশুড়ির জন্য এক কাপ চা নিয়ে গেলেন। আকলিমা বেগম খুব রাগ করলেন। বাসর ঘর থেকে বের হলে কেন মা? বাসর ঘর থেকে বের হবার নিয়ম নেই। তাই তো, মিতু বের হলো কেন? বাসর রাতের মতো আশ্চর্য একটা রাতের একটা মুহূর্তও নষ্ট করা ঠিক না। সুরাইয়া চায়ের কাপে চুমুক দিলেন। আহ, মেয়েটা ভালো চা বানিয়েছে তো। খেতে ভালো লাগছে। চা খাবার মাঝখানে অদ্ভুত ঘটনা ঘটল। কলিং বেল বেজে উঠল। সুরাইয়ার হাত পা জমে গেল। মানুষটা কি এসেছে? নাকি তিনি ভুল শুনছেন? না, ভুল তো না। এই তো, আবারও বেল বাজল। এই তো, আবার। সুরাইয়া ধরা গলায় ডাকলেন, ইমন, ও ইমন। উঠে দাঁড়ানোর শক্তি তার নেই। দরজা খোলার শক্তিও নেই। দরজা খুলে যদি দেখেন চারদিক ফাঁকা। কলিং বেল বেজে যাচ্ছে।
তিনি তাকিয়ে আছেন উঠানের দিকে। শুক্লপক্ষ বলে উঠানে চাঁদের আলো এসে পড়েছে। আচ্ছা, তার বিয়ের রাতেও কি শুক্লপক্ষ ছিল? উঠোনে চাঁদের আলো ছিল? তিনি মনে করতে পারছেন না। তার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বনাশা ঘণ্টা বেজেই যাচ্ছে। কে এসেছে? কে?